আপনি নির্বাচন কমিশনই তো গঠন হয় না এখনো। কমিশন গঠন হবে, কমিশন তারপরে তাদের কর্মকাণ্ড বুঝে নিবে, বুঝে নিয়ে সারা দেশে ভোটার তালিকা করবে, তারপরে তারা নির্বাচনী আসন পুনর্বিন্যাস, যেটা ডিলিমিটেশন বলে, সীমানা পুনর্নির্ধারণ করা, এই কাজগুলো করবে। এই কাজটা করতে তারা হয়তো কয়েক মাস সময় নেবে, 6 মাস সময় নিতে পারে। তো সেই কাজগুলো কোনোটাই শুরু হয়নি এখনো। আমরা নির্বাচন তো আশা করি, সবাই আশা করি, আমি একজন রাজনৈতিক কর্মী, আমিও নির্বাচন করবো আশা করি। স্বাভাবিক কারণে এই কাজগুলো দ্রুততার সাথে হওয়া উচিত। মাখন সরকার যেটি মনি আপনি একটি কথা উল্লেখ করেছেন যে 1/11-এর পরে, 11 সরকারের পরে -2 ফর্মুলার একটা বা বিরাজনীতিকরণের যে প্রচেষ্টা হয়েছিল, আপনি শুনেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বই আলোচনা সভায় তিনি বলেছেন যে এই চেষ্টা করলে সেটি সফল হবে না। এটি আলোচনায় আসছে আবার -2 ফর্মুলা, কারণ এটা একটা আশঙ্কা। আসলে এই আশঙ্কাটা একটা রাজনৈতিক দলের থাকাটা অস্বাভাবিক কিছু না। অতীতে এই প্রচেষ্টা আবার কি সেই পথে হাঁটতে পারে কিনা, অতীতে ওই প্রচেষ্টা আমরা দেখেছি, কিন্তু ভবিষ্যতে কেউ এটা করলে পরে খুব বেশি সফল হবে আমার মনে হয় না। একজন তো নিজে নিজেই মাইনাস হয়ে গেছে, তো ওনাকে কেউ মাইনাস করা লাগেনি, উনি নিজের কর্মফলের কারণেই মাইনাস হয়ে গিয়েছেন। হ্যাঁ, তো অন্য দল বা আরেকটি বৃহৎ দল দেশে বিএনপির নেতৃত্ব, বেগম খালেদা জিয়া, তিনি তো অসুস্থ, শীর্ষ নেতৃত্ব, তিনি তো মাইনাস হওয়ার সুযোগই নেই। তিনি তার স্থলে বিএনপির নেতৃত্বটা এখন দিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। আমার মনে হয় তিনি যে পরিমাণ নেতাকর্মীকে সংগঠিত রাখতে পেরেছেন বিদেশে থেকেও এবং বিভিন্ন মিডিয়া ব্যবহার করে, এটা সরকারের বিভিন্ন রক্তচক্ষুকে উপেক্ষা করে মানুষ তার নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা একত্রিত থেকেছে, কাজ করেছে। উনি বলেছে যে হ্যাঁ, 2-1 হয়তো ভুল করেছে গত নির্বাচনে, লোভে হোক, চাপে হোক, বিভিন্ন কারণে হোক, ভয়ভীতির কারণে হোক। বাকিরা কিন্তু আমি দেখেছি খুব ছোট কর্মী থেকে বড় নেতা অনেককেই আমি দেখেছি, 2-1 হয়তো ঘরে ঘুমিয়েছে অসুস্থতার ভান করে, বিদেশ সফর করেছে অসুস্থতার কথা বলে, কিন্তু বাকিরা সবাই কিন্তু জীবন বাজি রেখে দলটার সাথে থেকেছে। কেউ মাঠে থাকতে পারেনি স্বাস্থ্যগত কারণে, এটাও হতে পারে, আবার কেউ না থেকে অন্যভাবে যোগান দিয়েছে নেতাকর্মীদেরকে। কিন্তু বিএনপির কর্মীরা কিন্তু বিএনপির নেতার নির্দেশ অনুযায়ী প্রতিটা কাজ তারা সুন্দরভাবে করেছে এবং রাজপথে কম বেশি থেকেছে। সরকার গুম খুম না নিখোঁজ করে ফেলে, অন দ্য স্পট গুলি করে দেয়, তারপরেও কিন্তু তারা 16-17 বছর আন্দোলনটা করেছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই যে বিএনপিটাকে সরকার অনেক ভাঙার চেষ্টা করেও ভাঙতে পারেনি, এবং 28 অক্টোবরের ক্র্যাকডাউনটাকে রীতিমতো খুব পরিষ্কার হারণীয় বিভিন্ন কল্পকাহিনী সাজিয়ে কিন্তু ওই দিনে ওই কর্মটা বিএনপি কল্পনাও করেনি এরকম ঘটনা ঘটতে পারে। আমার বিশ্বাস বিএনপি কল্পনাও করেনি এরকম ঘটনা ঘটতে পারে। হলেও পরে বিএনপি সচেতন হতো, অথবা বিএনপি বিচারপতিদের বাসার এলাকাটাকে এন্ডটাকে ক্লোজ করে দিয়ে প্রোগ্রামটা করতো। কারণ এত বড় একটা সফল প্রোগ্রাম, সারা দেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী আসছে, আমরা সকল দলের রাজনৈতিক নেতাকর্মীরা লক্ষ্য রাখছি কি হচ্ছে দেশে আজকে, এবং একটা সুন্দর সমাধানের পথে নির্বাচনে সরকার হয়তো একটা চাপে থাকতো এবং বিএনপির সাথে আলোচনা করে নির্বাচনে জিতে হতো। সরকার যে ওই ভুলটা করছে, ওই ভুলের খেসারতের আজকে 7 মাসের মধ্যে কিন্তু একটা বাজে খেসারত দিতে হলো, গোটা জাতিকেও খেসারত দিতে হলো। দেশে এমনি একটি ভীতিকর পরিস্থিতির কারণে কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থাও কয়েক মাসের জন্য একদম অচল হয়ে গিয়েছে, গার্মেন্টসগুলো অচল হয়ে গেছে, আপনার অর্থনৈতিক অবস্থা অচল হয়ে গেছে। গত 5-6 মাসে আমরা বলা চলে গত জুন মাসের পর থেকেই এই যে কয়েকটা মাস গেল, এই কয়েক মাসে আমাদের অবস্থান, জাতির অবস্থা ত্রাহি হয়ে গেছে। আপনি বাজারে কোনো জিনিসে হাত দেওয়া যায় না। আগে সিন্ডিকেটের কথা শুনতে, এখন তো সিন্ডিকেট নেই। সেনাবাহিনী কাজটা করছে কি? সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে। হ্যাঁ, সেনাপ্রধান 18 মাসের একটা সিগন্যাল দিয়েছে ভোট হবে, উনি একজন শীর্ষ কর্মকর্তা দেশের। হ্যাঁ, প্রধান উপদেষ্টার সাথে উনি কথা বলেছে, যেদিন এই কথাটা বললেন, প্রধান উপদেষ্টা যখন নিউ ইয়র্কে গেলেন, হ্যাঁ, তখন কিন্তু উনি কথাটা বলেছেন। আমরা ধরে নিলাম যে উনি আলাপ আলোচনা করে একটা ইঙ্গিত দিচ্ছে জাতিকে। আপনি নির্বাচন কমিশনই তো গঠন হয় না এখনও। কমিশন গঠন হবে, কমিশন তারপরে তাদের কর্মকাণ্ড বুঝে নিবে, বুঝে নিয়ে সারা দেশে ভোটার তালিকা করবে, তারপরে তারা নির্বাচনী আসন পুনর্বিন্যাস, যেটা ডিলিমিটেশন বলে, সীমানা পুনর্নির্ধারণ করা, এই কাজগুলো করবে। এই কাজটা করতে তারা হয়তো কয়েক মাস সময় নেবে, 6 মাস সময় নিতে পারে। তো সেই কাজগুলো কোনোটাই শুরু হয়নি এখনো। আমরা নির্বাচন তো আশা করি, সবাই আশা করি, আমি একজন রাজনৈতিক কর্মী, আমিও নির্বাচন করবো আশা করি। স্বাভাবিক কারণে এই কাজগুলো দ্রুততার সাথে হওয়া উচিত। আমি যেটা বলতে চাই, বাজার
বাজারের উপর কোনো রকম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হচ্ছে না। গার্মেন্টস শিল্পটাকে আল্লাহর হস্তে বাঁচিয়ে রাখেন। গার্মেন্টসে আমাদের প্রায় 90 লক্ষ কর্মী আছে, তাদের প্রায় প্রত্যেকের 5 জন করে ভাই বোন বাবা মা আছে, প্রায় 4 কোটি 4.5 কোটি লোক জড়িত। বিদেশে যারা কাজ করছে এবং গার্মেন্টস বিদেশ থেকে আমাদের ভাই বোনরা যা টাকা পয়সা শ্রমিকরা পাঠাচ্ছে। সুতরাং রেমিডেন্স প্রেরণকারীদের দিকে নজর দেন, তাদের পরিবারের দিকে নজর দেন, গার্মেন্টসের দিকে নজর দেন, গার্মেন্টস কম্পোজিট টেক্সটাইলগুলোর দিকে নজর দেন, কারণ কম্পোজিট টেক্সটাইল থেকেই সুতাগুলো গার্মেন্টস পাচ্ছে, তাহলে আমার বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হচ্ছে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ে। ক্লিনিকে ডাক্তাররা রোগীর সেবা দিচ্ছে না, স্বাস্থ্য সেবা, এইগুলো সমস্ত বিষয়ের দিকে নজর দেওয়া উচিত। আমার মনে হয় শেয়ার কেলেঙ্কারির জনক এবং ঋণ খেলাপের জনক সালমান এফ রহমানের যত সম্পত্তি আছে, সালমান এফ রহমান সহ এস আলম সহ আরও যারা এরকম অর্থ পাচার করছে, লোটাস কামাল, হ্যাঁ, টিপু মুন্সি সহ আরও যারা মন্ত্রীরা ছিলেন, যারা বাহাস করতো যে কারা টাকা পাচার করে আমরা চিনি না, আজকে তারাই সবার আগে পালিয়ে গেছে। তাদের সমস্ত স্থাবর সম্পত্তি বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসা উচিত। কারণ আমরা আলোচনা শেষ করতে চাই, বন্যা দুর্গতদের কষ্টের কথা দিয়ে আলোচনার আজ শেষ করতে চাই। যেটি আপনি জানেন যে উত্তরবঙ্গেও তিস্তা পাড়েও প্রাকৃতিক দুর্যোগ, এটা আমাদের আবহমান কালের সাথী, হ্যাঁ, বলা চলে। ভৌগোলিকভাবে আমরা ভারতের থেকে একটু নিচের দিকে আমাদের অবস্থান, ভারতের উপরে আরও কিছু দেশ রয়েছে, তাদের উপরেও পানি আসে। উপর উজান ভাটির একটা খেলা পানির ক্ষেত্রে কার্যকর। এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে প্রতিবেশীকে ইনফর্ম করা লাগে, যেটা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, উজানের দেশগুলোকে ভাটিতে পানি ছাড়তে হলে তাদেরকে ইনফর্ম করতে হয় প্রস্তুতির জন্য। আমরা সেটা পাইনি। প্রতিবেশী দেশ একটি নির্মম আচরণ করেছে, আমাদের অসংখ্য ফসলাদি পশু পাখি মারা গিয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আবার এখন এটা ময়মনসিংহ অঞ্চলে আপনার জামালপুর, শেরপুরে আজকে দেখা যাচ্ছে। কিছুদিন আগে উত্তরবঙ্গে লালমনিরহাট, তিস্তাপাড়ের জনপদেও সেটা দেখা গিয়েছে। আমাদের সমস্ত জায়গাগুলোতেই যেখানে যেখানে এই মানুষের ত্রাণ সাহায্য প্রয়োজন, সেখানে ত্রাণ তৎপরতা বাড়ানো উচিত, সরকারের নজরদারি বাড়ানো উচিত। যেহেতু সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স মাঠে আছে এখন, তাদেরকে যথাযথভাবে পৌঁছানো অনেক সহজ, কোনো রাজনৈতিক নেতাকর্মী ছাড়াই, হ্যাঁ, এবং ভলান্টারি অনেক সেনাবাহিনী মাঠে আছে এবং তারা নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। সংগঠন আছে, অনেক আঞ্চলিক সংগঠন আছে, বিভিন্ন রকম সামাজিক সংগঠন আছে যারা সাহায্য সহযোগিতা নিয়ে যায়। শুধু ত্রাণ তৎপরতা অনেক সুন্দরভাবে পৌঁছানো সহজ। এখানে আমি আলোচনা শেষ করব, হাতে সময় নেই। কথা বলতে চাই, যারা এই দেশ, প্রত্যেকের ট্যাক্স ফাইলটাকে খুব জোরালোভাবে ধরা উচিত। যারা বিদেশে ছেলে মেয়ে পড়ায়, তারা কয় টাকা দেশে রোজগার করে, তার ট্যাক্স ফাইলটাতে কি আছে, সে সরকারি কর্মকর্তা হোক, বেসরকারি হোক। মাখন সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে কোনো শ্রেণী পেশার একদমই সময় নেই, মালিকদের বিষয়ে শারদ দিতে হবে, আবার তাদের প্রতি কঠোর হইতে হবে। শ্রমিকদের বাঁচাইতে হবে, টেক্সটাইলকে বাঁচাইতে হবে, গার্মেন্টসকে বাঁচাইতে হবে।